প্র্যাকটিক্যালি মৃত্যু কি সেটা আমি দেখে এসেছি চোখের সামনে, একদম চোখের সামনে। আমি জানতাম, মানে আক্ষরিক অর্থে বলছি 1% চান্স ছিল না আমার বাঁচার, 1% চান্স ছিল না। মিরাকল হয়েছে। আর প্রচুর মানুষের মানে কি বলবো উইশ, হ্যাঁ, যে আমি যেন বেঁচে ফিরি, হয়তো সেটাও একটা কাজ করেছে। তো সেটা হয়েছিল, বেশ দেরি হয়ে গেছিল আমাদের অভিযানটা। যখন এপ্রিলের 19 তারিখে আমরা ফাইনাল, মে মাসের 19 তারিখে, একই ওই রকম 2 মাসের অভিযান, 19 তারিখে আমরা ফাইনাল সামিট করতে বেরিয়েছিলাম। 21 তারিখে বেরোবো ফাইনাল ক্লাইম করতে। এটা 3টে পিক ক্লাইম, 3টে ক্যাম্প করে ক্লাইম হয়, যেমন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা সব 4টে বেস ক্যাম্পের পরে। কিন্তু ধওলাগিরিতে হচ্ছে 3টে বেস ক্যাম্পের 3টে ক্যাম্প হয়, কারণ লাস্টে ক্যাম্প নেই, একটু লম্বা অ্যাপ্রোচ হয় লাস্ট ক্যাম্প থেকে, সময় বেশি লাগে। তো আমরা লাস্টে বেরিয়েছিলাম, সব নেমে গিয়েছে, ওয়েদার প্রেডিকশান হচ্ছিল না। একটা স্পেনের টিম ক্লাইম করতে গিয়েছিল, তাদের 3 জন ক্লাইম্বার, ওরা সেদিনকে বেরোবে আর সবাই নেমে গিয়েছিল। তখন আমরা ভাবলাম যে আমরাও যাই, আমি আর দেবাশিস আর একটা হাওড়ার ছেলে ছিল মলয়। তো যখন বেরোলাম, 1 ঘন্টা 2 ঘন্টা মতন ক্লাইম করার পরে মলয় একটু পিছিয়ে ছিল বলে আমার পেম্বা বললো ওকে রেখে দিতে নিচের ক্যাম্পে। তো আমার সঙ্গে দাওয়া উঁচু ছিল, আর একজন পাসাং বলে একটা অন্য একটা অল্প বয়সী ছেলে ছিল, আর দেবাশিসের সঙ্গে তো পেম্বাও ছিল, আমরা একসঙ্গে। তো ওকে রেখে দিয়ে আমার সঙ্গে বললো পাসাং যাক, ওকে বললো মলয় আসলে ওখানে একটা ওই জাপানি মহিলা একটা তাঁবু করেছিল ছোট্ট একটা জায়গায়, তুমি ওকে নিয়ে রেখে দে, সকালবেলা ওই 3 নম্বর ক্যাম্পে রেখে। এবার সারা রাত ক্লাইম করলাম, পরের দিনও ক্লাইম হচ্ছে, কিন্তু ব্লিজার্ড চলছিল, মানে হাওয়া হচ্ছিল আর তার সঙ্গে স্নোফলও হচ্ছিল, মানে চশমা ফশমা সব লেগে যাচ্ছিল স্নো, এবং এমন চশমা উড়ে চলে গেল আমার, এরকম মানে হাওয়া হচ্ছিল। তো তার মধ্যেই আমরা এগোচ্ছিলাম। কিন্তু আপনাদের কাছে কি এক্সট্রা চশমা টশমা থাকে? আমার কাছে অবশ্যই থাকে, কিন্তু পেম্বার কাছে একটা ভালো চশমা ছিল, সেটা আমাকে পরিয়ে দিয়েছিল এক্সট্রা। টুপিও উড়ে গিয়েছিল, ওর টুপি খুলে আমার মাথায় পরিয়ে দিয়েছিল। প্রায় মনে হয় 3টে ফিনটে যখন হবে, তখন আমার সামনে একজন স্প্যানিশ ক্লাইম্বার যে যাচ্ছিল, শেরপার, ওর সঙ্গে শেরপা একই দড়িতে বাঁধা ছিল, ফল হয়, মানে পুরো পড়ে গেল। হ্যাঁ, ডান দিকে পড়ে গেল, ডান দিকে ঢালুতে রোল হতে থাকে। আর ওর সঙ্গে যে জুয়ানজো গাড়া ছিল, ওকেও টেনে নামায়। দুজনার গড়াতে গিয়ে প্রায় 100 ফিট মতন গিয়ে আটকে যায় কোনো কারণে। দুজনের হয়তো ওই দেখে তখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে, আমরা ঠিক করি যে আর এগোবো না, কারণ তখনও পিক যেতে হলে 1-1.5 ঘন্টা লেগে যাবে, মানে 8000 মিটার পর্যন্ত পৌঁছে গেছি। ওদেরকে ওখান থেকে তোলার আর কোনো অপশন নেই? না, ওখান থেকে তোলা তো সম্ভব নয়। তাই যাই হোক, দেখলাম ওরা নড়াচড়া করছে, শেরপাটা উঠে দাঁড়ালো, ও উঠতে পারছে না। ওদের যে লিডার একটু পেছনে ছিল, লিডার এগিয়ে আসলো, সাহায্য করতে গেল দড়ি নিয়ে। আমরা ওখান থেকে ব্যাক করলাম, একদম ইউটার্ন ব্যাক করে যখন আসলাম, দেবাশিস একটু পারছিল না, অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল আমাদের, কারণ রাত্রি 10টায় বেরিয়েছি, দুপুর 12টা-1টার মধ্যে পৌঁছানোর কথা, ততক্ষণ অক্সিজেন থাকে। তো সেই অক্সিজেন শেষ হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমাদের তো লাগানোই আছে মুখে। তো দেবাশিস একটা সময় এসে আর পারছে না, বসে পড়লো। তো আমি ওকে একটু নিচেই বসছিলাম, আমি বললাম ঠিক আছে উঠে আয়, আমার পাশে বস, দিয়ে ওর মাথাটাতে একটু হাত বুলিয়ে দিলাম। তারপর ও একটুখানি সুস্থ বোধ করলো, ও উঠে দাঁড়ালে। এবার আমি যেই বসেছিলাম, আমি আর উঠতে পারলাম না, মানে আপনি তখন দেবাশিসদাকে এক্সস্টেড, আমি মাথায় হাত বোলাচ্ছেন, ওদিকে আপনার শরীর খারাপ হতে শুরু করেছে। খারাপ মানে এক্সস্টেড, অক্সিজেন নেই তো। আর তার আগে তো 1.5 মাসের ওপরে পাহাড় থেকেছি ওইখানে, আমার তো হিউম্যান বডি, হ্যাঁ, মানুষ তো আমিও, ওর থেকে 10 বছরের বেশি আমার বয়স, তখন আমার 52-53 এরকম। ওই যে উঠতে পারলাম না, কী করো, ওখানে তো কাউকে নামানো যায় না, কারোর ক্ষমতা নেই। হ্যাঁ, 4-5 জন লাগবে একজনকে নামাতে হলে। যাই হোক, ওরা সবাই নেমে গেল, একেবারে একা আমি একা পড়ে থাকলাম। ও দড়িটা লাগানো ছিল, দড়ির সঙ্গে আমাকে বেঁধে দিয়ে গেল। ওদের যে খালি অক্সিজেন ছিল ওখানে রেখে দিয়ে গেল, সিলিন্ডারগুলো স্যাকগুলো নামিয়ে দিয়ে গেল, দিয়ে আমাকে বেঁধে দিয়ে ওরা নেমে গেল। আমিও শেরপাটাকে বললাম তুমি থাকো, ওই যে পাসা, ও ঠিক হিন্দি জানতো না, বললো সকালে আসবো। মানে ওই অবস্থায় আপনাকে রেখে দিয়ে চলে এলো। এটাই হয়তো পাহাড়ের নিয়ম, তাই না? এটাই হয়, প্রত্যেকেই তার লাইফ। আমি মরবো, আবার আমার সঙ্গে আরও সবাই মরার তো যুক্তি নেই, তাই না? কিন্তু ওই জুয়ান জোগাড়ার সঙ্গে লিডার থেকে গিয়েছিল সারা রাত, ওখানেই থেকে গেছিল, ও থেকে গিয়েছিল। পরের দিন ও যখন নামছে, একা নামছে, ওদের নামাতে পারেনি, আমি ওর কাছে জল চাইলাম, ও তো তার 2 দিন আগে বেরিয়েছে, তো জল নিয়ে একটা ছোট্ট ফ্ল্যাক্স উল্টে দেখিয়ে দিল। তো ওই যে পড়ে থাকলাম না, তখন আমার মনে হলো যে আর সারভাইভ করবো না, উপায় নেই। প্রথমে ছেলের কথা মনে পড়লো, ছেলের তখন 17 বছর বয়স, ওকে আর দেখতে পাবো না। ওই জন্য সন্তান মনে হয় সবার আগে মনে হয় সবারই। তারপরে অবশ্য মা, মেসেস এদের কথা মনে পড়লো যে তাদের দেখতে পাবো না।
এবং খারাপ লাগা হচ্ছে আমার জন্য ওরা ভুগবে, কারণ আমার বডি নামিয়েও নিয়ে যেতে পারবে না। হ্যাঁ মানে আমি এমন ওইখানেই একটা ওই জায়গা 25,000 ফিট উচ্চতা তখন সেটা। হেলিকপ্টার উঠবে না ওখানে। ওইখানে হেলিকপ্টারের তো প্রশ্নই নেই। হেলিকপ্টার নিয়ে কাউকে তো আমরা বেঁধেই থাকে, ওরা তো নেমে তুলতে পারবে না, বেঁধে রাখলে তুলতে পারে। মনে হলো যে এটা 10 মিনিট মতন প্রচণ্ড মন খারাপ। মানুষ তো তার লাইফকে সব থেকে ভালোবাসে। তো মিনিট 10 পরে না আমার কি মনে হলো জানান, দুট আমার কিচ্ছু হবে না, আমি ঠিক বাঁচবো। মানে ওই যে শেরপা একজন থেকে গিয়েছিল, একজনকে নামিয়ে দেয়, ও 3 নম্বরে তো ফিরে গিয়েছে, ওর কাছে তো অক্সিজেন আছে। আমাকে কেউ বললো ও আসবে, এসে আমাকে নিয়ে যাবে, নামিয়ে নিয়ে যাবে। তখন দেখছি একটা জাপানি মহিলা ছিল, সেও নাম ছিল, সে আটকে গিয়েছে, অন্ধকার হয়ে গেছে, আটকে একটা লাইট দেখতে পাচ্ছি আমি, আমার হেড টর্চটা ছিল ওদের, আমি ভাবছিলাম ওরা অন্যদিকে চলে গিয়েছে, হেড টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে ওদের দেখাচ্ছিলাম যে তোমরা এইদিকে আসো, এই দিক দিয়ে নামতে হবে। সেন্স আছে আমার, সেন্স আছে ফুল। তো তারপরে আর সব লাইট ফাইট বন্ধ হয়ে গেল, আমি ওইখানেই সেন্সলেস হয়ে গেলাম। বা এটা খুব প্যাথেটিক যে আপনার সেন্স রয়েছে, আপনি নড়তে পারছেন না, উঠতেই পারছি না। অনেক সময় হয় না মানুষের প্রচণ্ড ঘেমে পড়ে যায়, হ্যাঁ, মানে হয়তো প্রেশার ফল করে, তার তো আর কিছু করার থাকে না। আমার ওই রকম অবস্থা না, আমার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, বসার ক্ষমতা নেই। এবং জলও খেতে পাচ্ছেন? জল তো তার আগের দিন রাত 10টার সেই 8টা নাগাদ খেয়েছি, 22 তারিখে, আর এটা 24 তারিখ, মানে 23 তারিখ রাত হয়ে গেছে তখন। জল মানে একটা গোটা দিন জল না খেয়ে? হ্যাঁ, জল না খেয়ে গোটা দিনকে। কাঞ্চনজঙ্ঘাতে আমরা 27 ঘন্টা, 27.5 ঘন্টা জল না খেয়েছিলাম আমি আর দেবাশিস, 27.5 ঘন্টা। আক্ষরিক অর্থে বলছি, এমন নয় যে গল্প করছি, নট এ সিঙ্গল, মানে আমি বানিয়ে কখনো বলি না, কারণ আপনাদের মতো মানুষ কেন বানিয়ে বলবেন, লাইফে এত এক্সপেরিয়েন্স। 2টো গ্লাভস পরে থাকি আমরা, একটা পাতলা থাকে, বিশেষ করে সামিটের দিন প্রচণ্ড ঠান্ডা তো, -30, 35, 40 হয়ে যায়, একটা পাতলা গ্লাভস, সেটাও দামি গ্লাভস, তারপরে একটা মোটা গ্লাভস পরি। তো মোটা গ্লাভসটা খুলে পাতলাটা খুললাম, দিয়ে জল ওই পাশের থেকে সোজা হতে বসে, পাশের থেকে তো স্নো টানলাম, একটু নখ দিয়ে একটু নখে কট্টু না, সে জিভে দিলাম, কিছুই হয় না, কিছুই হলো না। এবার যে ওই পাতলা গ্লাভসটা পরবো সেই ক্ষমতাও আমার নেই, ওটা টেনে পরতে হয়তো একটু, হ্যাঁ, টাইট করা ক্ষমতা নেই। তারপরে মোটাটা পরলাম, পরে ওই সেন্সলেস হয়ে গেলাম, জানি না সেন্সলেস বা ঘুমিয়ে পড়লাম, আমি জানি ওইটাই আমার শেষ রাত। অদ্ভুতভাবে হঠাৎ দেখলাম ঘুম ভেঙে গেল বা সেন্স ফিরে আসলো, দেখি সামনে আকাশটা একটা লাল আভা, যেটা তো আমি এভারেস্টে দেখেছি, কাঞ্চনজঙ্ঘায় দেখেছি, অন্নপূর্ণায় দেখেছি, লাল আভা ইস্ট সাইডে, এবার গড়ি চেনেও যেমন দেখলাম লাস্ট ইয়েতে। আর বেঁচে আছি তো, এরপরে তো রোদ উঠবে, দারুণ মানে খুশি হয়ে গেলাম যে আমি বাঁচবো, তার মানে এখন বেঁচে আছি যখন আমি বাঁচবো, আর ও আসবে নিচ থেকে আমাকে, ঠিক হয়ে গেছে যখন, ভোর তখন হয়তো 3:30, 4টে এরকম হবে, কারণ ওই উচ্চতা থেকে দেখছি তো, ওই রকম সময় লাল আভাটা দেখা যায়। তো তখন আবার না কিছুক্ষণ পরে আবার ঘুমিয়ে পড়লাম বা সেন্সলেস হয়ে গেলাম। তারপরে যখন আবার ঘুম ভাঙলো, দেখি কেউ একজন, আমার মানে প্রচুর আলো, হ্যাঁ, চারিদিকে কেউ একজন উঠে আসছে, আমি না তাকে হাত দেখাচ্ছি এরমভাবে উঁচু উঁচু করে, যাতে সে না ভাবে মরে গিয়েছি, সে সারা রাত পড়েছিল, মরে গিয়েছে। একটা মরা মানুষের কাছে আসতে ওই পাসাং অল্প বয়সী ছেলে, ও এসে কোনো কথা বললো না, ওই অক্সিজেন সিলিন্ডারগুলো সব নিয়ে নিল, হ্যাঁ, ফ্যাক নিল, নিয়ে আমি ওকে বললাম ওর কাছে মনে হয় একটা ক্যামেরা দিয়েছিলাম, আমি বললাম ক্যামেরাটা দাও আমাকে, মনে হয় যতদূর ক্যামেরাটা দিল, আবার নেমে গেল। অক্সিজেন কি নিয়ে এসেছিল সঙ্গে? না, ও তো একটু নিচে, ওই যে আগের দিন রাত্রে বলেছিল আমি সকালে আসবো, ও নিচে কোনো পাথরের আড়ালে ছিল, মানে ইয়েতে, মানে ওর কাছে কিছুই ছিল না। ও উঠে আসে, তারপরে ও নেমে যায়। তারপরে আবার দেখি আমি যার কথা ভাবছিলাম সে উঠে আসে 12টা পরে, দেখেছি 12টা সাড়ে, ঘড়ি দেখার তো ইয়ে ছিল না, 12টা সাড়ে 12টার সময় সে উঠে এসে আমাকে প্রথমে অক্সিজেন দেয়, অক্সিজেন দেওয়াতেই আমি একটু ফিট হই, অন্তত 10%, ওই মোবাইলের চার্জের যেমন 10% হলে হয় আমি। তারপরে জল দেয়, যে বটলে করে জল নিয়েছিল, পুরো মুখটা বেশ এরকম মোটা, জল জমে গিয়েছে ফুল। সকালবেলা নিয়ে তো 4টে 4:30 বেরিয়েছে সেই ক্যাম্প থেকে, 4-5 ঘন্টা লেগেছে উঠে আসতে। ওইটা আইস্যাক্স দিয়ে মুখটা ভাঙে, ওই দিয়ে না, আমি আর জল কোথায়, ওই মুখের মধ্যে দিলাম, জল পিপাসা এমন কড়মড় করে সে আইসক্রিম খাওয়ার মতন খাচ্ছি চিবিয়ে, পুরো গলা গেল, একদম চিড়ে গেল একদম। তো যেটুকুনি জল পেলাম যেন একটু ইয়ে হলো, মানে প্রায় 1.5 দিন ওই জল খাওয়ার পরে। তারপর ওকে বললাম তুমি আমাকে, তখন দেবাশিসদের সঙ্গে আমার যোগাযোগ হলো, আমাকে অনেক কিছু বোঝাচ্ছে, আমি তারপরে বললাম ওকে বললাম ফোন রেখে দে, যোগাযোগ ওয়াকি টকিতে আর কথা বলতে হবে না, তুই আমাকে পিঠে তোল। অল্প বয়সী ছিল,
মানে 23-24 বছর বয়স তখন, আমাকে পিঠে তুলে নিল, দিয়ে একটুখানি 4-5 ফিট নামিয়েছে, কি 8-10 ফিট নামিয়ে যায় নামা, ও হাঁপিয়ে গিয়েছে, নামিয়েছে, দিয়ে আবার তুলেছে। এবার যেই তুলেছে আমার বুকে তখন চাপ লাগছে ওর উপরে, মানে উইক তো হয়ে গেছে হার্ট সারা রাত পড়ে থেকে, সারা রাত বরফের মধ্যে। তো তখন আবার নামিয়ে দিল। তারপরে যে কীভাবে আমাকে 2000 ফিট নামিয়েছে, আমি কখনো স্লোপে স্লিপ কাটছি, ও দড়ি দিয়ে ধরে আছে, এরকম স্লোপ ছিল, সে দড়ি ধরে আছে, এই করতে করতে 2000 ফিট নামিয়ে বিকেলবেলা পৌঁছালো যেখানে দেবাশিস আর ইয়ে ছিল, ওই জাপানি মহিলার তাঁবুতায়, ওইখানে থাকলাম। আমার ব্রেন কাজ করছিল না তখন, মানে রাত্রিবেলা আমার পি পেয়েছে, আমি বলছি বটল দে, কোথায় বটল পাবে, দেবাশিসের দামি বটলটা আমাকে দিচ্ছে, আমি বলি ওটা করবো না, অন্য বটল দে, আমার সেন্স নেই যে ওখানে আর অন্য বোতল পাওয়া যায় না। তো রাতটা কোনো কাটালাম, ওরা একটুখানি লিকুইডে চায়ের মতন চা মতন করেছিল গ্যাসে, হয়তো সেটা দিয়েছিল, একটুখানি খেয়েছিলাম। পরের দিন ওরা আবার আমাকে 500 ফিট পেম্বা ছিল দেবাশিসেরা, ওই নিচের ক্যাম্পটা 3 নম্বর ক্যাম্পে 500 ফিট মতন নামায়। ওই তখনই ওই জুয়ানজোগারাকে রেস্কিউ করার জন্য হেলিকপ্টারের সঙ্গে সব যোগাযোগ করেছিল, আমাকেও রেস্কিউ করবো, যে $50,000 চেয়েছিল, কিছু করার নেই, রাজি হয়েছিল তখন। এদিক থেকে প্রচুর এফোর্ট দিয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে। তারপরে আমাকে ওরা বেঁধে রাখে ওই 3 নম্বরে, হেলিকপ্টারে জুয়ানজোর জন্য আসে, ওকে তো পায় না, আমাকে ওরা করে নামিয়ে নিয়ে চলে যায় বেস ক্যাম্প, মিনিট 2-1-এর মধ্যে বেস ক্যাম্প। তারপরে ওকে আবার খুঁজতে বেরিয়েছিল, তারপরে ওখান থেকে আমাকে ওই হেলিকপ্টারে কাঠমান্ডু নিয়ে আসে। কাঠমান্ডু নিয়ে এসে আমি ছিলাম আইসিইউতে, ভর্তি ছিলাম 2 দিন। তারপরে ফ্রস্টবাইট হয়ে গেছিল। হ্যাঁ, ফ্রস্টবাইট ওই রাত্রে পড়েছে এবং আলসার হয়ে গেছিলো। পরে আমার যে প্রেসিডেন্ট, উনি খুব বড় ডাক্তার, ডক্টর প্রমথেশ দাস মহাপাত্র, মানে এখনও প্রেসিডেন্ট, সেই 87 থেকে এখনও কলকাতায়, মানে গাইনোকোলজির ডাক্তার, বয়স হয়েছে এখন। উনি বলেছিলেন আমাকে, কাঠমান্ডুর ডাক্তাররা বলছে আমি ড্রিঙ্ক করি নাকি, আলসার কেন হয়েছে, ওই মুখে দিয়ে এন্ডোস্কোপি করে সেসব করেছিল, ঘা হয়ে গেছিলো। পরে ওই আমার ডাক্তার মহাপাত্র বললেন যে তোর তো বডি চাইছিল, ওই ব্লাড টেনে নিয়েছিল পেটের মধ্যে, হ্যাঁ জল চাইছিল, তো ব্লাড টেনে নিয়েছিল, তাতেই ঘা হয়ে গেছে এক রাতে, মানে কোন লেভেলে ডিহাইড্রেশন হয়েছে। তো এইবার তারপরে ভালো মতন ট্রিটমেন্ট হলো, তারপরে অ্যাম্পুট করতে হলো এখানে। ফলে ধওলাগিরি মানে আমি সার্ভাইভ করে, মানে মৃত্যুকে দেখে ফিরে এসেছি, মিরাকেল হয়েছিল তাই ফিরেছি, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব ছিল না ওটা।